জুরিডিকশনের কোর্টে যেতে হবে, তাই আমাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যাওয়া লাগবে অ্যাকর্ডিং টু সেকশন 15 অফ দ্য সিপিসি। তো এতটুকু হচ্ছে আমাদের পিকুনারি জুরিডিকশন। এবার টেরিটোরিয়াল জুরিডিকশন নিয়ে যদি বলি, তাহলে আমাদের 16 নম্বর সেকশন থেকে একদম 20 নম্বর সেকশন পর্যন্ত আলোচনা করা আছে টেরিটোরিয়াল জুরিডিকশন। মানে তোমার একটা মামলা কোন এরিয়ার ভিতরে গিয়ে তুমি করবা বা কোন এরিয়ার কোর্টের ভিতরে গিয়ে করবা, এটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিডিকশনের বিষয়। আমরা সেকশন 16 হচ্ছে টোটাল 6টা বিষয় নিয়ে আলোচনা করে। কয়টা বিষয়? 6টা বিষয় নিয়ে আলোচনা করে। এর মধ্যে সেকশন 16 সি নাম্বার যেটা, সেটা একটু এক্সেপশনাল। ওখানে যেটা বলা আছে সেটা হলো যে তোমার যদি তুমি মর্টগেজ রিলেটেড কোনো বিষয় হয়, সেখানে তুমি দুই জায়গায় মামলা করতে পারো। একটা হচ্ছে যেখানে মর্টগেজ দিছিলা তুমি, অথবা 2 নম্বর হচ্ছে যেখানে তোমার মর্টগেজ রিলেটেড প্রপার্টিটা অবস্থিত, বা কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ হয়েছে, অথবা মর্টগেজ রিলেটেড প্রপার্টি যেখানে অবস্থিত। সো এটা হচ্ছে তোমার মর্টগেজের ক্ষেত্রে। বাকি যেগুলো ক্ষেত্রে সেগুলো হচ্ছে তোমার নর্মালি যেখানে প্রপার্টিটা অবস্থিত সেখানে মামলা করতে হবে। 17 বলতেছে হোয়েন, যেখানে প্রপার্টিটা দুইটা জুরিডিকশনে পড়ে তখন তুমি যে কোনো একটা থেকে মামলা করতে পারো। 18তে বলতেছে আপনি যদি কনফিউজড হন কোন করে করতে হবে, যে কোনো একটা দিকে করতে পারেন, কোনো সমস্যা নেই, পরবর্তীতে ইস্যু করা যাবে না এটা নিয়ে। এরপরে যেটা 19 নম্বর সেকশন, সেটা হচ্ছে তোমার মুভেবল প্রপার্টি নিয়ে কথা বলে। কি নিয়ে? মুভেবল প্রপার্টি। মনে করো তোমার তো বাইক নিয়ে চলে গেছে, তখন তুমি কোথায় মামলা করবা? তখন তুমি দুই জায়গায় করতে পারো, যেখানে ঘটনাটা ঘটছে অথবা যেখানে তোমার ডিফেন্ডেন্ট বা যার বিরুদ্ধে মামলা করবা সে বসবাস করতেছে। এটা 19 নম্বর সেকশন। 20 নম্বর সেকশন বলতেছে, 20 নম্বরে একটা ইলাস্ট্রেশন দিছিলাম তোমাদের এরকম যে একসাথে যদি 4-5 জনের বিরুদ্ধে মামলা করো, তাহলে তুমি সবাই, মনে করো 4-5 জনের বিরুদ্ধে মামলা করতেছো, 4-5 জন 4-5টা জেলায় বাস করতেছে, তুমি যে কোনো একজনের জেলাতে গিয়ে মামলা করতে পারো। তবে শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই কোর্টের পারমিশন নিতে হবে তোমাকে, যে এই জায়গাতেই তুমি করতে পারবা। কারণ বাকিরা অবজেকশন দিতে পারে যে আমার কাছ থেকে তো দূরে চলে গেলেন আপনি। হ্যাঁ, বনি আমিন, সাইম আলী খান, খন্দকার, আসফিয়া, 4-3 জনের বিরুদ্ধে মামলা করবা তুমি। বনি আমিনের জেলা হচ্ছে চিটাগাং, ওখানে গিয়ে মামলা করছো। দেন আসফিয়া আর সাইম আলী খান এরা তো বলতে পারে স্যার, মোহাম্মদ আদালত ওরা তো ওইখানে গিয়ে মামলা করে বসে আছে, এখন আমাদের তো রেগুলার ওখানে হাজিরা দিতে হয়, আপনি আহ, ওরা অবজেকশন দিতে পারে। ওরা যদি অবজেকশন দেয় তখন কোর্ট যদি মনে করে না ঠিক আছে, তখন ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে আবার কি করতে হবে? তোমাকে যেখানে ঘটনা ঘটছিল ওইখানে গিয়ে মামলা করতে হবে। এনিওয়েজ, এরপরে হচ্ছে তোমার এখান থেকে আমরা যেটা শিখছিলাম, সেটা আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন। সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন মানে হচ্ছে সেকশন 9 অফ সিপিসি। ওখানে বলছিল সিভিল রিলেটেড ম্যাটারে তুমি মামলা করতে পারবা, এর বাইরে ক্রিমিনাল রিলেটেড ম্যাটারে মামলা করতে পারবা না। এখন সিভিল রিলেটেড ম্যাটার জিনিসটা কি, সুটস অফ সিভিল নেচার বিষয়টা কি, এটা নিয়ে আমরা সেকশন 9 এর এক্সপ্লেনেশনটা দেখছিলাম। ওখানে বলছিল যদি প্রপার্টি, প্রপার্টি দুই ধরনের হতে পারে, মুভেবল, ইমুভেবল, অথবা অফিস। অফিস মানে কি? পদবি বা পদ, এসব নিয়ে যদি কোয়েশ্চেন ওঠে তাহলে সেটা একটা সিভিল কোয়েশ্চেন, এবং এটা নিয়ে তুমি সিপিসি বা সিভিল কোর্টে মামলা করতে পারবা। বাট অনেক সময় দেখা যায় যে এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি বার করা থাকে। এক্সপ্রেসলি বার মানে অনেক আইনে বলে দেয় এর এর বিরুদ্ধে আপনি আর সিভিল কোর্টে মামলা করতে পারবেন না, এটাই ফাইনাল, তখন আপনি আর সিভিল কোর্টে যাইতে পারবেন না। আবার অনেক জায়গায় ইমপ্লাইডলি বার করা থাকে। ইমপ্লাইডলি বার মানে কি? মনে করো আমাদের আমাদের ফ্যামিলি কোর্ট, যেটা ফ্যামিলি কোর্ট অ্যাক্টে দেখবা যে ওখানে 5 নম্বর সেকশনে বলছে যে গার্ডিয়ানশিপ রিলেটেড, অথবা তোমার হচ্ছে ডিভোর্স রিলেটেড, অথবা তোমার হচ্ছে ডাওয়ার বা বা তোমার হচ্ছে এটাকে কি বলে, দেনমোহর রিলেটেড, অথবা মেনটেনেন্স বা কোর্পোস রিলেটেড, এসব বিষয়ে প্রশ্ন তুমি শুধুমাত্র ফ্যামিলি কোর্টে করতে পারবা। তার মানে এটা ইমপ্লাইডলি বলে দিল আপনি সিভিল কোর্টে যাইতে পারবেন না। বোঝা গেল? তাহলে ইমপ্লাইডলি অথবা এক্সপ্রেসলি যদি বার করা থাকে তাহলে আপনি আর সিভিল কোর্টে যেতে পারবেন না। তো এটা পিকুনারি জুরিডিকশন গেল, টেরিটোরিয়াল জুরিডিকশন গেল, সাবজেক্ট ম্যাটার জুরিডিকশন গেল। এরপরে আমরা চলে গেছিলাম কিভাবে একটা মামলা ফাইল করতে হয়। মামলা ফাইল করা মানে সেকশন 26 দেখলাম, ওখানে বলল আপনি প্লেইন্ট অথবা আদারওয়াইজ যে কোনো মাধ্যমে মামলা ফাইল করতে পারেন, দুই ভাবে কথা বলা আছে। এবং 26 নম্বর সেকশনে একটা অ্যামেন্ডমেন্ট আসছে এখন। এখানে যেটা বলা আছে সেটা হলো অবশ্যই অবশ্যই এখন অ্যাফিডেভিট দেওয়া লাগবে প্লেইন্টের সাথে। ওকে, এরপরে আমরা চলে গেছিলাম তোমার 26 থেকে অর্ডার 4। অর্ডার 4-এ টোটাল 3টা রুল আছে, ওই রুলগুলো আমরা দেখলাম। ওখান থেকে যেটা আবিষ্কার করলাম সেটা হলো একটা প্লেইন্টের সাথে যতগুলো ডিপেন্ডেন্ট আছে ততগুলো কপি দিতে হবে প্লেইন্টের, আর তার সাথে তোমার প্রসেসের ফিটা যত টাকা সেটা দিতে হবে। তার সাথে যেটা বলা হলো সেটা হলো অল অল দোজ রিকোয়ার্ড তুমি যখন মেনটেন করবা, তখন একটা রেজিস্টার বইয়ের ভিতরে আমাদের যে কি বলে, তহসিলদার না, ওনাকে কি বলে, আহ আরে কোর্টে থাকে ওর স্যার নাম কি? সেরেস্তাদা। জয়, সেরেস্তাদার। সেরেস্তাদা। সেরেস্তাদার যখন একটা রেজিস্টার বইতে কথাগুলো লিখবে, তখন ধরা হবে তুমি মামলাটা ফাইল করছো, তার আগ পর্যন্ত কিন্তু তোমার মামলা ফাইলিং হবে না।
এরপরে আমরা চলে গেলাম মামলা ফাইল করার আগে আরো কি কি জিনিস লাগে সেটার জন্য আমরা অর্ডার 7-এ চলে গেছিলাম। অর্ডার 7-এর রুল 1-এ যেটা বলা আছে, পার্টিকুলারস অফ এ সিভিল স্যুট। একটা স্যুটের ভিতরে কি কি জিনিস থাকতে হবে, ওখানে কোর্টের নামের কথা আমরা দেখছিলাম, তারপরে পার্টিদের নাম, পার্টি মানে ডিফেন্ডেন্ট, প্লেইন্টিফ, তারপরে প্লেইন্টিফ বা ডিফেন্ডেন্ট যদি মাইনর হয় সেটা নিয়ে একটি স্টেটমেন্ট দিতে হবে। তারপরে বলা হয়েছিল আপনাকে কজ অফ অ্যাকশন কবে অ্যারাইজ হয়েছে এবং কোথায় কিভাবে অ্যারাইজ হয়েছে সেটা লিখতে হবে। তারপর লিখতে হবে যে কোর্টের যে জুরিডিকশন আছে সেটা উল্লেখ করতে হবে। তারপর আপনার রিলিফটা ক্লেম করতে হবে। এই জিনিসগুলো আছে এখানে, টোটাল 9টা বিষয় আমাদের তোমার সিপিসি অর্ডার 7 রুল 1-এ আলোচনা করা আছে। এরপর তোমার রুল 2-তে বললো মানি সুটের ক্ষেত্রে আপনি কি করবেন। মানি সুট মানে হচ্ছে টাকা আদায়ের যে মামলা। ওখানে যেটা বললো সেটা হলো যখন অ্যামাউন্টটা স্পেসিফিক হবে তখন আপনি স্পেসিফিক অ্যামাউন্টে লিখবেন। কিন্তু অনেক সময় দেখা যায় তুমি কম্পেনসেশন চাচ্ছ, কম্পেনসেশন তো ফিক্সড হয় না অনেক সময়, এটা একটা একটা লামসাম অ্যামাউন্ট তখন তোমাকে লিখতে হয় যে এত টাকা পর্যন্ত আপনি চান। ঠিক আছে, সো এটা তোমার রুল 2-তে বলা আছে। রুল 3-তে যেটা বলা হলো সেটা হলো যদি ইমুভেবল প্রপার্টি রিলেটেড কোনো মামলা হয় তাহলে আপনাকে তখন ওই প্রপার্টির ডেসক্রিপশন দেয়া লাগবে। ডেসক্রিপশন মানে সম্পত্তিটা কোথায় অবস্থিত, খতিয়ানের ভিতরে যত সব কথাবার্তা সব ওখানে লিখতে হবে, প্রিন্টের ভিতরে দেয়া লাগবে। এটা গেল। তারপরে আমরা চলে গেছিলাম তোমার রুল 10। রুল 10-এ যেটা বলছিল সেটা হলো তোমার রিটার্ন অফ এ প্লেন্ট। রিটার্ন অফ এ প্লেন্ট মানে হচ্ছে একটা প্লেন্ট যখন তুমি সাবমিট করতেছো, যদি ভুল জুরিডিকশনে তুমি মামলা করো তাহলে তোমাকে কি করা হবে বলো তো, তোমার মামলাটাকে রিটার্ন করে দেবে। রিটার্ন করার সময় তোমাকে দুইটা জিনিস লিখে দেবে, তিনটা জিনিস লিখে দেবে বেসিক্যালি। তুমি কবে মামলা করছিলা, কবে মামলা উইথড্র মানে তোমাকে রিটার্ন করে দিচ্ছে, এই ডেট দুইটা লিখে দেবে সেখানে। সেখানে তোমার পার্টিদের নাম লিখে দেবে, আই মিন যে মামলা করছে, এবং মামলা ফেরত দেওয়ার কারণ লিখে দেবে। টোটাল তিনটা জিনিস লিখে দেবে। এবং এই তিনটা জিনিস লিখে দেওয়ার পরে তুমি রিটার্ন পেয়ে গেলা। তুমি দুইটা কাজ করতে পারো। প্রথমত তুমি আরেকটা কোর্টে গিয়ে যেখানে প্রপার কোর্ট সেখানে গিয়ে মামলাটা ফাইল করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো এটার এগেনস্ট আপিল করতে পারো, কারণ এটা একটা আপিলেবল অর্ডার। ঠিক আছে, এটা একটা আপিলেবল অর্ডার, মানে অর্ডার 7-এর রুল 10 হচ্ছে একটা আপিলেবল অর্ডার। ওকে, এখন তুমি যদি মনে করো যে না আমি নতুন কোর্টে গিয়ে মামলা করব, তাহলে তোমাকে যেটা হবে তুমি একটা সুবিধা পাবা, লিমিটেশন একটা সেকশন 14 সুবিধাটা তুমি এখান থেকে পাবা। এবং যতদিন পর্যন্ত তুমি এখানে মামলা চালাইছিলা ওই টাইমটাকে আমরা হিসাবের মধ্যে থেকে বাদ দেবো। সো তুমি বেসিক্যালি ওখানে কোনো টাইম লস করো নাই বলে ধরা হবে। ওকে, এরপরে আমরা চলে গেছিলাম রিজেকশন অফ এ প্লেইন্ট। রিজেকশন অফ এ প্লেইন্ট হচ্ছে তোমার অর্ডার 7-এর রুল 11-এ। রিজেকশন অফ এ প্লেইন্টে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার টোটাল 4টা গ্রাউন্ডে আমার মামলাটা রিজেক্ট হয়ে যেতে পারে। প্রথমত হচ্ছে তোমার মামলা থেকে কোনো কজ অফ অ্যাকশন শো করতেছে না, মানে তুমি প্লেইন্ট করে আমাদের আদালতের কাছে মনে হচ্ছে এখানে কোনো কজ অফ অ্যাকশনই নাই। কজ অফ অ্যাকশন মানে কি, মানে মামলার কারণই নাই, তখন তোমাকে মামলাটা রিজেক্ট করে দেবে। 2 নম্বর কারণ ছিল যে তুমি যে সুট ভ্যালুয়েশনটা ওটা কম করছো, ওটা যদি কম করো তাহলে তোমার মামলা রিজেক্ট হতে পারে। 3 নম্বর হচ্ছে তুমি যেটার উপরে লিখছো, আই মিন তোমার যে স্ট্যাম্প পেপার ওই স্ট্যাম্পের ভ্যালুটা কম লিখছো। আর 4 নম্বর হচ্ছে কোনো যদি লিগাল বার থাকে বা তোমার কোনো লিগাল কোনো ম্যাটারে তোমার হচ্ছে মামলাটা বারিত হয়ে থাকে, বার্ড বাই ল যদি হয়, ল দ্বারা যদি বারিত হয়, তখন তুমি এই মামলাটা রিজেক্ট করে দেবে। যেমন হতে পারে যে তুমি হচ্ছে লিমিটেশন পিরিয়ডের পরে গেছো, বার্ড বাই ল অটোমেটিক্যালি, সো তোমার মামলাটা রিজেক্ট করে দেবে। সো টোটাল 4টা গ্রাউন্ড। এর মধ্যে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তোমার বি এবং সি, মানে বললাম ওই যে তোমার অর্থনৈতিক যে ব্যাপারটা, মানে তুমি স্ট্যাম্প পেপারে কম টাকার স্ট্যাম্প পেপারে লিখছো, অথবা তোমার হচ্ছে ভ্যালুয়েশন কম করছো, এই ক্ষেত্রে আবার কিন্তু সরাসরি রিজেকশন হয় না। রিজেকশনটা করার আগে তোমাকে 21 দিন পর্যন্ত টাইম দিতে পারে আদালত। 21 দিনের মধ্যে তুমি ওইটা যদি ঠিক না করে দাও, ওইটা যদি ঠিকঠাক ভাবে প্রপারলি ভ্যালু না করো, তাহলে তোমার তখন রিজেকশনটা হতে পারে। এটা ছিল তোমার 11 নম্বর সেকশনের 11 নম্বর রুলের মূল কথা। আরেকটা জিনিস, তুমি এবার যদি তোমার রিজেক্ট হয়ে যায়, রিজেক্ট হলে তোমার রেমিডি কয়টা। প্রথম কথা, তোমার রেমিডি হচ্ছে তুমি এটা একটা যেহেতু ডিক্রি, যেহেতু এটা একটা ডিক্রি, তুমি এটা এগেনস্টে আপিল করতে পারো, কারণ ডিক্রির এগেনস্টে আপিল করা যায়। অর্ডারের এগেনস্টে সরাসরি আপিল করা যায় না যদি না সেটা আপিলেবল অর্ডার না হয়, বাট ডিক্রির এগেনস্টে সবসময় আপিল করা যায়। আর রিজেকশন অফ এ প্লেন যেহেতু ডিক্রি, তাই তুমি এটার এগেনস্টে আপিল করতে পারবা। 2 নম্বর হচ্ছে তুমি এটা আবার নতুন করে ফ্রেশ মামলা করতে পারবা, কারণ রুল 13-এ বলে দিছে যে কেউ যদি রিজেক্টেড হয়, প্লেন যদি কারো রিজেক্টেড হয়, সে নতুন করে আবার সেম বিষয়ের উপর আবার মামলা করতে পারবে, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। এবং এটা দ্বারা রেস জুডিকাটা হবে না।
বুঝছো? ওকে, জি স্যার। এতদূর পর্যন্ত ছিল আমাদের আহ এতদিনের আলোচনা। এখন প্রশ্ন হলো যে এইটাকে কেন আমরা ডিক্রি বলতেছি, এটা আমাদের জানতে হবে। ডিক্রি জিনিসটা কি, এটা আমাদের একটু জানতে হবে। সো এই জন্য আমরা একটু আমাদের যে ইয়েগুলা, ও আরো কিছু জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে তোমার অর্ডার ওয়ানে দুইটা পার্ট রুল বি। পড়াইছিলাম। একটা হচ্ছে কাকে কাকে মামলাতে অ্যাড করা যেতে পারে, মামলাতে কাকে কাকে অ্যাড করা যেতে পারে সেটা নিয়ে আমরা যখন অর্ডার 1-এর রুল 1 পড়লাম, তখন দেখলাম যে প্লেইনটিভ হিসেবে আপনি সবাইকে অ্যাড করতে পারেন, তবে শর্ত হচ্ছে প্রত্যেক ব্যক্তির ওই মামলাতে ইন্টারেস্ট থাকতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি ওই ব্যক্তিকে আপনি অ্যাড না করেন, তাহলে পরবর্তীতে ওই লোক আর একটা মামলা করে ফেলতে পারে। আই মিন দেয়ার ইজ এ চান্স, সে চাইলে আর একটা মামলা নিয়ে আসতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে 5 জন মিলে, সরি, তোমরা 5 জন মিলে আহ, একটা জমির মালিক, ওই জমিটা কেউ কেড়ে নিছে বা দখল করে রাখছে। তাহলে এখানে 5 জন ব্যক্তি হচ্ছে যেহেতু জমিটার মালিক, কমন প্রপার্টি তাদের, তাহলে একজন যদি বাদ পড়ে যায়, সে কিন্তু নতুন করে আবার একটা মামলা করতে পারে। সো দ্যাটস ওয়াই কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। এবং যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না, কারণ কি, ওই লোক যেহেতু নতুন করে মামলা করে ফেলতে পারে, এই জন্য আইন চায় না যে নতুন করে আবার মামলা আসুক, এই জন্য আইন বলছে আপনি এদেরকে অ্যাড করবেন। 3 নম্বরে যেটা বললো রুল 3-তে, সেটা হচ্ছে কাকে কাকে ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাড করতে হবে। ওখানে যেটা বলা আছে বেসিক্যালি সেটা হলো তোমার, ওখানে যেটা বলা আছে, একটা মামলাতে যারা যারা তোমার ক্ষতি করছে বা যাদের এগেইনস্টে তোমার রাইট আছে, তাদের বিরুদ্ধে মামলা করতে পারবা। মনে করো তোমার একটা জমি 5 জন মিলে এসে সেটা জবরদখল করে রাখছে, তখন সবার এগেইনস্টে তুমি মামলা করতে পারো, বিকজ এগেইনস্ট এভরি 5 পিপল, এগেইনস্ট এভরি ইজ পিপল, or against each person you have the right. সো এটা ছিল আমাদের ডিসকাশন টোটাল। এখন আমাদের দেখতে হবে ডিক্রি জিনিসটা। আচ্ছা, এতদিন পর্যন্ত যে রিপিট করলাম, তোমরা কি জিনিসগুলা রিলেট করতে পারছো যে আমি এই জিনিসগুলো পড়ছি? জি স্যার, অনেকটাই ক্লিয়ার হয়েছে। বনিয়ামিন? স্যার মোটামুটি ভালোই ক্লিয়ার জি হয়েছে। স্যার। হ্যাঁ, আমি যে কোন কোন জায়গাগুলো ধরলাম, এই জায়গাগুলো কি বুঝছো? স্যার বুঝছি স্যার। বুঝতে পারছো? ঠিক আছে শিমু। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন যেহেতু বুঝতে পারছো, তাহলে আমরা একটু আগাই। হ্যাঁ, আমরা আজকে দেখব তোমার, ওকে, আমরা আজকে দেখবো হচ্ছে ডিক্রি কাকে বলে। এতদিন পর্যন্ত আমরা ডেফিনেশন করি নাই, আজকে আমরা ডেফিনেশনে যাব। এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, কয়েকটা ডেফিনেশন আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে এটা 2 নম্বর যে ডেফিনেশন ক্লজের 2-এর 2, যেটা ডিক্রি। দেখো, আমরা একটা যখন সিভিল মামলা করি, তখন আমরা তো জানলাম একটা প্লেন্টের মাধ্যমে মামলা হয়। তারপরে প্লেন্টের পরে অপর পার্টি এসে রিটেন স্টেটমেন্ট জমা দেবে। রিটেন স্টেটমেন্ট জমা দেওয়ার পরে ওখান থেকে বের করা হবে ইস্যুগুলো কি কি। ইস্যু বের করার পরে সেই ইস্যুর উপরে তোমার বিচার হবে, বিচারের পরে জাজমেন্ট হবে। এই জাজমেন্ট মানে এই জাজমেন্টের যে মূল বক্তব্য সেটা হচ্ছে ডিক্রি। বোঝা গেল? তো জাজমেন্টের যে মূল বক্তব্য সেটা হচ্ছে ডিক্রি, অথবা যা কনসাইজ, কনসাইজ মানে কি, সংক্ষিপ্ত, কনসাইজ স্টেটমেন্ট অফ দ্য জাজমেন্ট ইজ দ্য ডিক্রি। এখন ডিক্রি এর ডেফিনেশন যদি আমরা পড়ি, তাহলে এখানে যেটা বলা আছে সোজা বাংলায়, সেটা হলো ডিক্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন একটা সুট ফাইল করা হয়, ওই সুট ফাইল করার পরে অ্যাডজুডিকেশন হয়। অ্যাডজুডিকেশন মানে কি, বিচার। বিচার হয়, বিচার করার পরে যখন কোনো একটা বিষয়ের উপরে কনক্লুসিভলি, কনক্লুসিভ মানে কি 100%, টোটালি, সম্পূর্ণভাবে একটা বিষয়কে ডিটারমাইন করে দেয়। ডিটারমাইন মানে কি, তোমার আছে আর একজনের নেই, এটা যখন ফাইনাল করে দেবে, তখন ওই বিষয়টাকে ডিক্রি বলা হবে। তো তার মানে তুমি কারোর বিরুদ্ধে একটা ল্যান্ড রিলেটেড মামলা করছো, সুট ফাইল করছো, সুট ফাইলের পরে একটা বিচার হবে, অ্যাডজুডিকেশন হইতে হবে। অ্যাডজুডিকেশন হওয়ার পরে যখন এটা দ্বারা ফাইনাল করে দেওয়া হবে যে জমিটা তোমার এবং ওই লোকের কোনো রাইট নাই, তখন এটাকে বলা হবে ডিক্রি। সো তার মানে ডিক্রি ইজ দ্য ফাইনাল জাজমেন্ট অর ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যান অ্যাডজুডিকেশন when it is filed through a suit। তার মানে ডিক্রি হতে হলে সবার আগে যে জিনিসটা লাগবে সেটা একটা সুট লাগবে। সুট মানে কি,
সুট মানে কি বলতো? একটা মামলা বা মোকদ্দমা মামলা লাগবে। মোকদ্দমা হ্যাঁ, এখন মোকদ্দমাটা কিভাবে হয়? প্লেইন্টের থ্রুতে হয়। কিসের ভাবে হয়? আর্জির মাধ্যমে। প্লেইন্টের থ্রুতে হয়। আমরা শিখছি কিভাবে মোকদ্দমা করতে হয়। সো জি তার স্যার। মানে যখন একটা মোকদ্দমা ফাইল করা হবে, মোকদ্দমা ফাইলের করার পর ২ নম্বর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাডজুডিকেশন লাগবে। অ্যাডজুডিকেশন মানে হচ্ছে বিচার। অ্যাডজুডিকেশন জিনিসটা কি? মনে করো তুমি একটা মোকদ্দমা ফাইল করছো কিন্তু অ্যাডজুডিকেশন হয় নাই। অ্যাডজুডিকেশন না হয়েই তোমার মামলাটা ডিসমিস হয়ে গেছে। তাহলে সেটা কি তুমি ডিগ্রি বলতে পারবা? না স্যার, পারবা সেটা না। তো সো জাজমেন্টে আসে না, এই ডিগ্রি আসবে কই থেকে? হ্যাঁ, সো অ্যাডজুডিকেশন হবে, বিচার হবে, বিচার করার পরে যখন এইটার মাধ্যমে যখন তোমার রাইট কে কনক্লুসিভলি ডিটারমাইন করে দেবে, তখন সেটাকে কি বলা হবে বলতো? বলা হবে। তবে এই আইন আবার আরো কিছু জিনিস কথা বলে দিছে, বলছে আরো ২টা জিনিসকে আমরা ডিগনিশনারি হিসেবে ধরেই নেব। অনেক সময় হয় না যে ধরেই নি আমরা যে আমরা মনে করো যে ৫ ভাই, ৫ ভাইয়ের মধ্যে সবাই একদম সরকারি অফিসার অমুক তমুক। তার মধ্যে ২ ভাই একটু অকেজো। তারপরেও তাদের কি ভাইয়ের কাতার থেকে বাদ দেয়া যায়? দেয়া যায় না। বলে ঠিক আছে যা তোমরা আমাদেরই লোক। ফ্যামিলির পার্সন কি বলে? লোক হিসেবে ধরে নেয়। তো এখন এই হিসাব করে তোমার এই ডিক্রি ডেফিনিশন যদি পড়ো তাহলে ২টা জিনিসকে ডিক্রি হিসেবে ট্রিট করা হইছে। একটা জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি। কোন জিনিসটা বলো তো? স্যার আদেশ, অর্ডার। আদেশ অর্ডার মানে কি বল? স্যার আপনি প্রশ্নটা আমি আরেকবার বললাম করবেন? প্রশ্নটা আবার শোনো। প্রশ্ন হচ্ছে ডিগ্রি ডেফিনেশন তো পড়লা, একটা সুটের মাধ্যমে যখন একটা একটা ইয়ে হবে কি বলে একটা অ্যাডজুডিকেশন হবে, অ্যাডজুডিকেশনের মাধ্যমে যখন একটা বিচার শেষ হবে এবং এটার উপর থেকে একটা কনক্লুসিভ ডিটারমিনেশন অফ রাইটস, কোন একটা পার্টির রাইটকে কনক্লুসিভলি ডিটারমাইন করে দেবে, তখন সেটাকে বলা হবে ডিক্রি। এখন এর বাইরেও ২টা জিনিসকে আমরা ডিক্রি হিসেবে ট্রিট করি। এটাকে ডিমড ডিক্রি বলা হয়। ২টা জিনিসকে ডিমড ডিক্রি বলা হয়। যে ২টা জিনিস সের মধ্যে একটা জিনিস আমরা অলরেডি পড়ছি, সেটা হচ্ছে স্যার রিজেকশন অফ প্লেইন্ট। রিজেকশন। হ্যাঁ, রিজেকশন। ইয়েস, রিজেকশন অফ প্লেইন্ট। দেখো রিজেকশন অফ প্লেইন্ট কখন হয়? তুমি মামলা করছো, মামলা করার পরই তোমাকে রিজেক্ট করে দিছে। তারপরেও এখানে কি কোনো ইয়ে হয়েছে, অ্যাডজুডিকেশন হয়েছে, বিচার হয়েছে? না স্যার, তারপরেও এটা হয় নাই। ডিগ্রি। এখানে কিন্তু বিচার হয় নাই। বিচার হয়ে বিচার করার পরে কোনো রাইট, কোনো পার্টির রাইটকে কনক্লুসিভলি ডিটারমাইন করে নাই, তারপরেও কিন্তু এটাকে আমি ডিক্রি বলতেছি, কারণ আইন বলে দিছে এটাকে ডিক্রি হিসেবে ধরতে হবে। ২ নম্বর আরেকটা জিনিস আছে, সেটা হলো এটাকে বলে রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে হচ্ছে মনে করো অনেক সময় কি হয়, আহ ওটা পরে যাই না, আপাতত ২টা জিনিস ধরে রাখো। একটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে রিজেকশন অফ এ প্লেইন্টকেও আমরা ডিগ্রি হিসেবে ধরবো। আর ১৪৪ নম্বর সেকশন একটা জিনিস আছে আমাদের, ১৪৪ নম্বর সেকশনে সিপিসি, সেখানে একটা জিনিস আছে সেটাকে আমরা ডিগ্রি হিসেবে ধরবো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আছে ডিমড ডিগ্রি কয় প্রকার? ডিমড ডিগ্রি হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট, আর একটা হচ্ছে রেস্টিটিউশন অফ দ্য রাইট। রেস্টিটিউশন অফ রাইট মানে কি? মনে করো যে তুমি আদালত যদি ভুলে, মনে করো তুমি একটা 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 কোর্টে মামলা করছো, মনে করো একটা কোর্টে মামলা করছো, মামলা করার পরে তোমার জমি আদালত ভুলে মনে করছে, আদালত মানে কি? আদালত ভুল হইতে পারে না, আদালত ভুল করছে। আদালত ভুল করে তোমার, যদিও তোমার রাইট আছে জমিটা পাওয়ার, আদালত বলতেছে না আপনি এই জমির মালিক না, ওই লোকই জমির মালিক। তুমি আপিল করছো অথবা রিভিশন করছো, যাই করো না কেন। আপিল রিভিশন করার পরে আপিলেট কোর্ট বা উচ্চ যে আদালত, তার কাছে মনে হয়েছে যে লোয়ার কোর্ট এই কাজটা ভুল করছে। এখন লোয়ার কোর্ট যদি ভুল করে থাকে তাহলে কি করবে? উচ্চ আদালত কি আদেশ দেবে? বলবে না, লোয়ার কোর্টে যেহেতু ভুল হয়েছে, জমিটা যে লোকের হওয়া উচিত তাকে দিয়ে দেবে। এই যে ফেরত পাওয়ার যে ব্যাপারটা, এটাকে বলে রেস্টিটিউশন। বুঝছো? বোঝা গেল? মনে করো তুমি হেড স্যারের কাছে গিয়ে একটা দাবি করছো, হেড স্যারকে গিয়ে বলছো স্যার এই কলমটা আমার। হেড স্যার বলতে পারে নাই, হেড স্যার বলছে না না তোমার না, এই কলম হচ্ছে মিসানিয়া মির্জা। তখন তুমি ডিন স্যারের কাছে চলে গেছো, ডিন স্যার বিচার করে দেখলো যে না এই সোনিয়া মির্জার না, এটা জয়ের। তখন সোনিয়া মির্জাকে অর্ডার দেওয়া হবে জয়কে ফেরত দাও। এই যে অর্ডারটা, এটা একটা ডিগ্রি। বোঝা গেল? এটাকে বলে রেস্টিটিউশন বা ফেরত। স্যার এটা কত নম্বর সেকশনের জন্য বললেন? ১৪৪ নম্বর সেকশন।
তোমরা তো ইয়েতে দেখতে পাবা, এই যে এখানে লেখা আছে না, এই যে দেখো, এই যে এটা 144 নম্বর সেকশন দেখাই তোমাদের। এই যে দেখো, এটাকে ডিক্রি বলে, এই অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে রেস্টিটিউশনের যে অর্ডারটা, এটা একটা কি বলতো, ডিক্রি। ঠিক আছে, ডিম ডিক্রি তো বললেন না? তার মানে আমরা ডিক্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা বেসিক্যালি একটা সুটের মাধ্যমে যখন একটা বিচার হবে বা অ্যাডজুডিকেশন হবে, অ্যাডজুডিকেশনের পরে যখন আদালত এক পক্ষের রাইটকে একদম কনক্লুসিভলি ডিটারমাইন করে দেবে, তখন সেটাকে ডিক্রি বলে নর্মালি। তো ডিক্রি আবার আরো দুইটা জিনিসকে আমরা ডিক্রি হিসেবে ধরে নেবো, একটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট, আর একটা হচ্ছে তোমার এই রেস্টিটিউশন আন্ডার সেকশন 144। তো ডিক্রির সংজ্ঞা তোমরা বুঝছো? বোঝা গেল ডিক্রির সংজ্ঞা? স্যার মোটামুটি বুঝতে পারছি। মোটামুটি বুঝতে পারছো, ভালো বোঝো নাই? স্যার এই যে স্যার রেস্টোরেশন অফ রাইট আর হচ্ছে স্যার রিজেকশন অফ প্লেন্ট, এই দুইটা কি স্যার ডিম ডিক্রি? হ্যাঁ, এই দুইটাই তো ডিম ডিক্রি। আমি কি বললাম, আমি মানে বললাম স্যার এই যদিও যে এই দুইটা সরাসরি ডিক্রি না, এই জি জিনিস দুইটা ডিক্রি ডেফিনেশনের ভিতরে পড়ে না, তারপরেও আইন এদেরকে ধরে নিছে ডিক্রি হিসেবে। জি স্যার, এটা বুঝতে পারছি। আর স্যার তাহলে ডিক্রি কত প্রকার তাহলে? ডিক্রি দুই প্রকার, একটা হচ্ছে কনক্লুসিভ ডিক্রি আর একটা হচ্ছে প্রাইমারি প্রিলিমিনারি ডিক্রি। ঠিক আছে এটা স্যার। আমাদের আপাতত জানার দরকার নাই, আমরা ডিক্রির ডেফিনেশনটা বুঝো, ওই জিনিসগুলো পরে এমনি জেনে যাবে, আপাতত মাথা খারাপ করার দরকার নাই। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আমি এখন থিওরি তোমাদের পড়াবো, কিন্তু প্র্যাকটিক্যালি বুঝাবো না, বুঝাইতে পারবো না, তোমাদেরকে আমি বোঝানোর ক্ষমতা নাই আমার ওই জিনিসটা। আপাতত ডিক্রি কাকে বলে এটা বুঝো। ডিক্রি মানে হচ্ছে যে জিনিসটা বেসিক্যালি একটা সুটের মাধ্যমে মামলা করবা, মামলা করার পর বিচার হবে, বিচারের পরে যে রায়টা আসবে সেটা তো জাজমেন্ট, বাট জাজমেন্টের যে কনসাইজ স্টেটমেন্ট, জাজমেন্টের যে মূল বক্তব্য, সেটা হচ্ছে ডিক্রি। এটুকু মনে রাখবে, বোঝা গেল? জি স্যার, এটা বুঝতে পারছি। জি স্যার, স্যার এক কথায় ফর্মাল এক্সপ্রেশন, আনুষ্ঠানিকভাবে একটা। বুঝি নাই তোমার কথা। স্যার মূল কথায় বলতে গেলে ফর্মাল এক্সপ্রেশন, জাজমেন্টটাকে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে হচ্ছে চূড়ান্তভাবে প্রকাশ করা। হ্যাঁ হ্যাঁ, এখন ডিগ্রির সাথে যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে অর্ডার। দেখো অর্ডার, অর্ডার হচ্ছে এই যে অর্ডার মিন্স, order means the formal expression of any decision by a civil court which is not a decree. So তার মানে দেখো, আমরা কিন্তু আজ কালকে দুইটা জিনিস পড়ছি, একটা হচ্ছে রুল 10 যেটা রিটার্ন অফ এ প্লেন্ট, এটা একটা অর্ডার। আর তোমার হচ্ছে আরো অনেক রকম অর্ডার দিতে পারে আদালত। মনে করো একটা অর্ডার দিল, তোমরা যেমন পড়ছিলা আহ অর্ডার 26 এর আন্ডারে লোকাল ইনভেস্টিগেশন। লোকাল ইনভেস্টিগেশন জিনিসটা বোঝো? লোকাল ইনভেস্টিগেশন মানে কি? স্যার ওই যে নিজেরা গিয়ে যেটা ইনভেস্টিগেশন করে, পুলিশ সশরীরে গিয়ে যেটা করে। কোর্ট 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 কাউকে নিয়োগ দেবে, বলবে যে এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনাটা আসলে আপনি একটু ইনভেস্টিগেশন করে আসেন। এই অর্ডারটা আদালত দেবে না? এই আদালত যে অর্ডারটা দেবে, এটাও তো একটা অর্ডার। এখন দেখ, এই অর্ডার এবং ডিক্রির ভিতরে পার্থক্যটা কি? অর্ডার এবং ডিক্রির ভিতরে পার্থক্য হচ্ছে এটা, অর্ডার একটা বিচার চলাকালীন সময় অনেকগুলো অর্ডার দেওয়া যায়। একটা বিচার চলাকালীন সময় অনেক রকম অর্ডার দিতে পারে। যেমন মনে করো ইনজাংশনের একটা অর্ডার দিতে পারে না? বলতে পারে না যে এই ইনজাংশন দেওয়া হলো, এই জায়গা থেকে কেউ ঢুকবেন না, বলতে পারে। সো আমরা তো পড়ছিলাম এইসব জিনিসগুলো। এখন ইনজাংশনের অর্ডার হতে পারে, অথবা হতে পারে কাউকে অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে, কারোর প্রপার্টি অ্যাটাচমেন্ট করার অর্ডার দিতে পারে, অথবা তোমার হচ্ছে কাউকে বলতে পারে আপনি এত টাকা কস্ট দেন এনাকে। অল দোজ থিংস, এগুলো সব অর্ডার। এখন এটা অর্ডার, কিন্তু এটা কোনো ডিক্রি না। কারণ কি? এটা কনক্লুসিভলি রাইটস ডিটারমাইন করে না। কনক্লুসিভ ডিটারমিনেশন মানে কি?
ফাইনালি যখন তোমার কোনো ডিটারমিনেশন হয়ে যাবে যে জিনিসটা কার, এই জিনিসটা এনার, এই জিনিসটা এনার না, তখন সেটা হয়ে যাবে ডিক্রি। বোঝা গেল? সো ডিক্রি এবং অর্ডারের ভিতরে পার্থক্য। পরীক্ষায় যদি আসে তোমরা দুইভাবে ভাগ করবা, লিখবা যে অর্ডার একটা মামলা চলাকালীন সময় অনেকগুলো দেয়া যেতে পারে, আর ডিক্রি একটাই হয় নরমালি, সেটা হচ্ছে আফটার ফাইনাল ডিটারমিনেশন। দুই হচ্ছে অর্ডার অনেকগুলো হয়, ডিক্রি একটাই হয়, এটা তো বললাম। 2 নম্বর হচ্ছে তোমার অর্ডার কিন্তু ইয়ে না, তোমার কি বলে কনক্লুসিভ ডিটারমিনেশন না, বা ডিক্রি হচ্ছে কনক্লুসিভ ডিটারমিনেশন। তারপর তোমরা লিখতে পারো যে অর্ডারের এগেইনস্টে নরমালি আপিল করা যায় না, বা ডিক্রির এগেইনস্টে সবসময় আপিল করা যায়। বুঝা গেল? এই জিনিসগুলো, এই পার্থক্যগুলো মনে থাকবে। জি স্যার। ওকে, আচ্ছা, তার মানে অর্ডার বুঝলা, অর্ডারও একটা এক্সপ্রেশন, এটাও কোর্ট বলে, এটাও কোর্টের একটা আদেশ, তারপরেও এটা ডিক্রি না, এবং এটা দ্বারা কনক্লুসিভলি পার্টিদের রাইটস ডিটারমাইন হয় না। কিন্তু ডিক্রি হচ্ছে সুটের মাধ্যমে করতে হবে, তারপরে বিচার আচার হবে, বিচার আচারের পরে যে রায়টা আসবে, ওই রায়ের যে মূল বক্তব্য সেটাই হচ্ছে তোমাদের ডিক্রি। ওকে, আচ্ছা, তারপরে তোমরা আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মিন প্রফিট। এই জিনিসটা দেখো, এই 12 নম্বরের বানানটা দেখো তো, বানানটা দেখো, MESNE না, MESNE বানানটা। জি স্যার, MESNE। হ্যাঁ, কিন্তু এটাকে অনেকে মিসনে প্রফিট বলে। মিসনে প্রফিট তোমরা আসলে আলো করবে না, উচ্চারণ করবে না, তোমরা বলবা মিন প্রফিট। ঠিক আছে? মিন প্রফিট। মিন প্রফিট মানে কি? আর মিন এই প্রফিট এসটা কি হচ্ছে তাহলে ভুলবশত দেওয়া হয়েছে নাকি এটা বানানটাই এরকম? এরকমই বানান, এরকমই বানান। আচ্ছা, পরীক্ষা প্রশ্ন হয় অনেক সময় নিচের কোনটি সঠিক। আচ্ছা, মিন প্রফিট, মিন প্রফিট জিনিসটা হচ্ছে এরকম, আমরা এই যে আমরা যখন এসআর অ্যাক্ট করছিলাম, এসআর অ্যাক্ট করার সময় সেকশন 9 এবং সেকশন 8 এর আন্ডারে আমরা দেখছিলাম রিকভারি অফ পজিশনের মামলা করা যায়, যায় কি যায় না জয়? স্যার বুঝিনি, আরেকবার প্রশ্নটা। আমরা সেকশন 8 এবং 9 অফ এসআর অ্যাক্টের আন্ডারে রিকভারি অফ পজিশনের মামলা করা যায়, এটা পড়ছি না? জি স্যার, জি স্যার। মানে কি সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করি না আমরা? মানে কি? জি স্যার। মানে হচ্ছে বনিয়ামিনের সম্পত্তি জয় দখল করে বসে আছে, এখন বনিয়ামিন কি করবে? সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করবে না, জমিটা ফেরত পাওয়ার মামলা করবে না? এবং সেটার জন্য সে সেকশন 9 অফ এসআর একটাও যাইতে পারে, সেকশন 8 অফ এসআর একটাও যাইতে পারে, যে কোনো একটাই যাইতে পারে, পারে না? সেকশন 9 এ গেলে জি স্যার, তাকে পারে। তোমার হচ্ছে জি স্যার, টাইটেল থাকতে হবে 9 এ টাইটেল গেলে। প্রুফ করা লাগবে না, আর সেকশন 8 এ গেলে তাকে মালিকানা দেখাইতে হবে। এটা হ্যাঁ সিম্পল জিনিস, এই জিনিসগুলো পড়ানো হয়েছে। তোমরা রিভিশন দাও পড়াশোনা, আগেরগুলো পড়ো, স্যার, এটা মনে আছে সেকশন 8-9। রিভিশন দিবা এই জিনিসগুলা, এগুলো রিলেট করতে পারবা না, না হলে অন্য অন্য কাজ বাদ দিয়ে এগুলো রিভিশন দিবা বেশি করে। শোনো এখন, তো এখন তো জয়ের জমি যদি বনিয়ামিন দখল করে বসে, সরি, বনিয়ামিনের জমি যদি জয় দখল করে বসে থাকে, তাহলে বনিয়ামিন অবশ্যই তার এগেইনস্টে মামলা করবে কি? জমি ফেরত পাওয়ার মামলা করবে। এখন জমি ফেরত পাওয়ার মামলার সাথে সাথে আরেকটা জিনিস সে করতে পারে, একটু জিনিসটা বোঝো। জিনিসটা হচ্ছে ইনজাংশনের। জয় তার, শোনো, জয় মনে করো তার জমিটা 1 বছর দখল করে বসে আছে, 1 বছর দখল করে বসে আছে। এখন 1 বছর যদি দখল করে বসে থাকে, বনিয়ামিন মনে করো ওই জমি থেকে প্রতি বছর নর্মালি 1 লাখ টাকা ইনকাম করে, চাষবাস করে 1 লাখ টাকা ইনকাম করে। এখন বনিয়ামিনের এখানে হাতে অপশন আছে, সে চাইলে শুধুমাত্র রিকভারি অফ পজিশনের মামলা করতে পারে, অথবা সে রিকভারি অফ পজিশন প্লাস মিন প্রফিটের মামলা করতে পারে। এই জিনিসটাই সেকশন 16 তে বলা আছে, দেখো, এই যে দেখো সেকশন 16 তে দেখো, ফর রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি উইথ অর উইদাউট রেন্ট অর প্রফিট, মানে সে চাইলে প্রফিট সহ ফেরত চাইতে পারে, অথবা প্রফিট ছাড়া ফেরত চাইতে পারে। এই যে প্রফিটটা, এই 1 লাখ টাকা, এইটাকে বলে মিন প্রফিট। মানে যখন কোনো ব্যক্তি কোনো জমি থেকে বেদখল হয়, এবং বেদখল হওয়ার কারণে তার যে লসটা, তার যে ওই 1 বছরের লস, ওইটাই হচ্ছে তার মিন প্রফিট। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। সে ওই 1 বছর জমি থেকে দূরে থাকার কারণে তার যে ক্ষতিটা হয়েছে সেটার জন্য সে হচ্ছে একটা
এক্সট্রা একটা মানি হচ্ছে সে আর কি দাবি করবে, সেটাকে হচ্ছে স্যার মিন প্রফিট বলা হবে। হ্যাঁ, এবং এটা মনে রাখবা যে এটা কিন্তু ওই রিকভারি অফ পজিশনের সাথেই তাকে করতে হবে, অন্য করে আলাদা করে সে মিন প্রফিটের জন্য মামলা করতে পারবে না, বুঝছো? মানে স্যার সকল ক্লেইম আমার একবারেই চাইতে হবে? হ্যাঁ, সকল ক্লেম তোমাকে একবারে চাইতে হবে। যখন তুমি রিকভারি অফ পজিশনের মামলা করতেছো, ইদার তুমি মিন প্রফিট সহ মামলা করবা অথবা মিন প্রফিট ছাড়া করবা। মিন প্রফিট সহ করলে তুমি পাবা, ছাড়া করলে আর নতুন করে গিয়ে মামলা করতে পারবা না পরবর্তীতে, বুঝতে পারছি স্যার। বুঝছো? আচ্ছা, এটাকে বলে মিন প্রফিট। এখন প্রশ্ন হচ্ছে, মনে করো ওই জমিতে নরমালি সে 1 লক্ষ টাকা ইনকাম করে। এখন বনি আমিন ওই জমিতে একটা ইমপ্রুভমেন্ট করছে। ইমপ্রুভমেন্ট মানে সে কিছু গাছ ফাছ লাগাইছে, অমুক টমুক করছে, ওখান থেকে 1 বছরে 4 লাখ টাকা ইনকাম হয়েছে। এখন এই যে এক্সট্রা 3 লাখ টাকা, এটা কি মিন প্রফিট? না স্যার। এটা মিন প্রফিট না। মিন প্রফিট হচ্ছে সেটাই যেটা সে লস করছে, এতটুকু। সে যেটা নিতে পারে না ওইখান থেকে 1 বছরে, সেটাই মিন প্রফিট। হ্যাঁ, এতটুকুই, এবং এই জিনিসটা ফেরত পাওয়ার জন্য সে মামলা করতে পারে। আচ্ছা, সো এতটুকু জানো মিন প্রফিট কাকে বলে, এটা জানতে হবে। স্যার আর প্রিলিমিনারিতে প্রশ্ন হয় মিন প্রফিট থেকে, এবং প্রশ্ন হয় নিচের কোনটি মিন প্রফিট না। কোনটা মিন প্রফিট না? ওই মনে করো ইমপ্রুভমেন্ট করে ফেলছে, ইমপ্রুভমেন্টের যে অ্যামাউন্ট, ওটা তো মিন প্রফিট হবে না। এটা থেকে প্রশ্ন হয়, লিখবা। স্যার আজকের ক্লাসের উপর বাংলা পিডিএফ দিবেন না? আজকে এবং গতকালকে ক্লাসের পিডিএফ আমি দিয়ে দেবো, কালকে দেবো, স্যার আজকে যা দেয়া যা হয় নাই। পড়াইছেন তা সবকিছু ইনক্লুড করে দিয়েন, তাহলে ভালো হবে। আমি তো অলমোস্ট সবগুলোই দিয়ে দিছি, জি অলমোস্ট স্যার। সবগুলো দিয়েছি। দেখো তোমরা লাস্টের 2টা ক্লাসে দেয়া হয় নাই, ওই 2টা কালকে দিয়ে দেবো। আচ্ছা স্যার। ওকে, সো এইটা হচ্ছে তোমার কি বলে ডিক্রি, এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে মিন প্রফিট। ওকে, আচ্ছা, এখন রুলস কাকে বলে? রুলস হচ্ছে আমরা যখন ওই অর্ডার গুলা খুলে পড়লাম ফার্স্ট শিডিউলের ভিতরে, ওগুলাকে বলে রুল। দেখছো তোমরা রুল 10, রুল 11, এগুলো হচ্ছে রুল, এগুলো জানার দরকার নাই। আচ্ছা, এখন অর মেড আন্ডার সেকশন 122 অর সেকশন 125, এই জিনিসটা কেন অ্যাড করছে এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। সেটা হলো, আমরা তো দেখছি অর্ডারের ভিতরে অনেকগুলো রুল আছে, আছে না? প্রতিটা অর্ডারেই তো রুল আছে, জি স্যার, আছে না? প্রতিটা অর্ডারে একাধিক রুল আছে। জি স্যার। একাধিক রুল আছে। এখন এই রুলের সাথে আমাদের আমাদের হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্ট চাইলে আরো রুল অ্যাড করতে পারে, এটা মনে রাখতে হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। নর্মালি আমরা জানি আইনকে বানায়, আইন বানায় পার্লামেন্ট, তাই না? পার্লামেন্ট। পার্লামেন্ট। কিন্তু আমাদের সিপিসিতে এক জায়গায় বিধান আছে যেখানে এই রুল মেকিং পাওয়ার আমাদের সুপ্রিম কোর্টকে দেয়া আছে। যদিও দেখো মনে রাখবা আমাদের পার্লামেন্ট নর্মালি আইন বানায়, কিন্তু এই যে রুলটা, এই রুল বানানোর ক্ষমতা, সিপিসির যে রুল, ওই অর্ডারের ভিতরে যে রুল গুলা, ওই রুল অ্যাড করার বা নতুন করে তৈরি করার ক্ষমতা আমাদের সুপ্রিম কোর্টের আছে। সেটা 122 থেকে 125 নম্বর সেকশন আলোচনা করা আছে। তার মানে এখন যদি কোনো রুল অ্যাড করতে হয়, তাহলে কি পার্লামেন্ট বানাবে নাকি আমাদের সুপ্রিম কোর্ট বানাবে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বানাবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, বুঝছো? নর্মালি পার্লামেন্টের বানানোর কথা না, আইন তো বানাবে আইনসভা, স্যার কিন্তু আরেকবার না। বলেন তো কথাটা। এই যে এটা ইন্টারেস্টিং বিষয়, মনে রাখবা, পরীক্ষা প্রশ্ন অনেক সময় ভাই ভাই। বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি কি, আমরা জানি একটা আইন তৈরি করার ক্ষমতা নর্মালি আইনসভার। আইনসভা মানে পার্লামেন্টের। জি স্যার। তো সিপিসি তো একটা আইন, তাই না? তো জি সিপিসি স্যার। যদি একটা আইন হয়, প্রতি বছরই তো নতুন নতুন আইন হচ্ছে, দেখতেছো না? নতুন নতুন আইন তৈরি হচ্ছে প্রতি বছর, বা আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, আইন রিপিল হচ্ছে, এগুলো করে কে? পার্লামেন্ট করে। বাট আমাদের এই যে কোড অফ সিভিল প্রসিজার, এই কোড অফ সিভিল প্রসিজারে যে রুল গুলো আছে অর্ডারের ভিতরে, ওই রুল গুলাতে নতুন যদি রুল অ্যাড করতে হয়, তাহলে আমাদের আর পার্লামেন্টের দ্বারস্থ হইতে হবে না। আমাদের সুপ্রিম কোর্ট নিজেই তোমার রুল অ্যাড করতে পারবে। এটা হচ্ছে রুল মেকিং পাওয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, বুঝছো? সো জেনারেল সেন্সে বা সাধারণভাবে এটা জানা, এটা এটা আমরা জানি যে নর্মালি সুপ্রিম কোর্টের আইন বানানোর ক্ষমতা নাই। সুপ্রিম কোর্ট যেটা করে সেটা হচ্ছে বিচার আচার করে। বিচার আচার করার পরে তোমার যে জাজমেন্টটা আসবে সেটাই একটা আইন হিসেবে আমরা ট্রিট করব, তাই না? জাজমেন্টে যে ডিসিশন হবে সেটাই তো একটা আইন হয়ে যায়।
কিন্তু এই যে স্ট্যাটিউটরি ল বা আইন বানানোর যে ক্ষমতা, ওই জিনিসটা নর্মালি সুপ্রিম কোর্টের না, ওটা পার্লামেন্টের। তারপরেও আমরা জানি, এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে তোমার সিপিসির আন্ডারে যে রুল গুলো আছে, ওই রুল বানানোর ক্ষমতা কিন্তু আবার আইন আইন আমাদের ইয়ের আছে, সুপ্রিম কোর্টের আছে। বুঝছো? তোমরা কি বুঝলা না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। বাকিরা একটু বলো তো জিনিসটা ধরতে পারছো কিনা। না ধরতে পারলে বলো। বলবো না। বুঝি নাই তোমার কথা। স্যার সুপ্রিম কোর্টের শুধু কি হচ্ছে সিপিসির আন্ডারে যে রুল গুলা বানানোর ক্ষমতা এটাই আছে, নাকি অন্য যে আইনগুলো আছে সেটাও ইয়া করতে পারবে? অন্য আইন তো সুপ্রিম কোর্ট বানাইতে পারবে না। সুপ্রিম কোর্টে তো নর্মালি আইন বানানোর ক্ষমতা নাই। সুপ্রিম কোর্ট আইন বানায় না। কোর্ট কি আইন বানায়? না। কোর্ট কি না। আইন লেখে? লেখে না। নর্মালি কোর্ট যেটা করে সেটা হচ্ছে দেখে যে কোনো আইন ঠিক আছে কিনা, আইন ভুল আছে কিনা, এইগুলা দেখার ক্ষমতা আছে কোর্টের। কিন্তু আইন বানানোর ক্ষমতা নাই। বাট একটা স্পেশাল এক্সেপশন আছে আমাদের এখানে। সেখানেই শুধুমাত্র তোমার এই সিপিসির আন্ডারে যে রুল, ওইটা আমাদের সুপ্রিম কোর্ট বানাইতে পারে। কারণ এই সিপিসি নিজেই বলে দিছে, দেখো রুলের যে ডেফিনেশন এটার ভিতরে বলা আছে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেখি আমরা 122 থেকে 125 নম্বর সেকশন গুলো দেখি। এই যে দেখো, হ্যাঁ, এই যে দেখো, the Supreme Court may from time to time after previous publication make rules regulating the procedure of each division of the Supreme Court and the procedure of civil courts subject to its superintendence, and may by rules annul, alter or add to all or any of the rules in the first schedule. এখানে যেটা বলা আছে সেটা হলো, আমাদের সুপ্রিম কোর্ট চাইলে আমাদের যে ফার্স্ট শিডিউলের ভেতরে যে রুল গুলো আছে ওইগুলাকে কিছু রুল বাদ দিতে পারে, সে কিছু রুল অ্যাড করতে পারে। বুঝা গেল? তো তার মানে এখানে এই আইনে সুপ্রিম কোর্টকে এই পাওয়ারটা দিয়ে আছে। বাট নর্মালি সুপ্রিম কোর্ট কিন্তু নর্মালি আইন বানায় না। এটাই তার এক্সেপশনাল পাওয়ার। শুধুমাত্র সিপিসির আন্ডারে সে রুল বানাইতে পারে। বুঝছো? আচ্ছা, এখন রুল কমিটি নামে একটা কমিটি হয়। এই দেখো, রুল কমিটি নামে একটা কমিটি হয় এই 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 সেকশনের আন্ডারে। সেখানে টোটাল তিন তিন ধরনের ব্যক্তি তোমার ওইখানে মেম্বার হবে। 3 judges of the Supreme Court, one of whom at least has served the district judge for 3 years. তার মানে সুপ্রিম কোর্টের 3 জন জাজ, তার মধ্যে একজন অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট জাজ হিসেবে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 2 জন অ্যাডভোকেট যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেছে, আর এ জাজ অফ এ সিভিল কোর্ট সাবঅর্ডিনেট টু দ্য হাইকোর্ট ডিভিশন। এবং তোমার লোয়ার কোর্ট থেকে যে কোনো একজনকে, যে কোনো একটা জাজ হতে পারে, সে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হতে পারে, ডিস্ট্রিক্ট জাজ হতে পারে, যে কোনো কিছু। তো টোটাল 3 ধরনের ব্যক্তি এখানে তোমার হচ্ছে এই কমিটির মেম্বার হবে। সো 3 ধরনের ব্যক্তি মানে টোটাল কতজন? টোটাল হচ্ছে 3 জন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, 2 জন অ্যাডভোকেট, টোটাল 5, এবং তোমার একজন লোয়ার কোর্টের জাজ। তো এই 6 জন মিলে তোমার একটা রুল কমিটি তৈরি হবে। এই রুল কমিটির কাজ হবে তোমার, এবং এদের হেড হবে হচ্ছে তোমার চিফ জাস্টিস, এবং ইনি নিয়োগ দেবে এদেরকে। নিয়োগ টিয়োগ দেওয়ার পরে ইনি এখানে হেডিং হিসেবে, হেডার হিসেবে, হেড হিসেবে জয়েন করবেন। এবং তারপরে এই কমিটি কাজটা শেষ করে আমাদের প্রেসিডেন্টের কাছে তোমার হচ্ছে তার কপিটা জমা দেবে। তখন প্রেসিডেন্ট যদি মনে করে ঠিক আছে ওকে, তখন ওকে করে দেবে। ওকে করে দিলে সেদিন থেকে তোমার ওই রুল গুলো আমাদের সিপিসির আন্ডারে অ্যাড হয়ে যাবে। বুঝছো? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা একটু নিজে নিজে দেখবা এই জিনিসগুলো। আচ্ছা, তো আজকের মতো এতটুকুই থাক নাকি? স্যার জি স্যার। আরেকবার যদি আমাকে একটু স্যার মিন প্রফিটটা বুঝাইয়া দিতেন।
মেইন প্রফিটের একটা উদাহরণ মনে রাখবা, মনে করো কারোর জমি যদি কেউ দখল করে রাখে, কোনো প্রপার্টি যদি কেউ দখল করে রাখে, দখল করার কারণে যে কয়দিন দখলে ছিল তার বেদখল হয়েছিল সেই জমিটা, এখন ওই কয়দিনে সে যে টাকাটা ইনকাম করতে পারতো ওইটাই হচ্ছে তার মেইন প্রফিট। যদি 1 বছর তোমার বনিয়ামিন জমি দখল করে রাখে, এখন তুমি এই 1 বছরে নর্মালি কত টাকা ইনকাম করো, নর্মালি যত ইনকাম করো প্লাস ইন্টারেস্ট সহ আর কি, যদি 1 লক্ষ টাকা ইনকাম হয় প্রতি বছরে তোমার, তো 1 লক্ষ টাকা তোমার মেইন প্রফিট। এখন মনে করো বনিয়ামিন ওই জমিতে নিজে নিজে 5 লক্ষ টাকা ইনকাম হয়েছে, এখন বনিয়ামিন তোমাকে 5 লক্ষ দিতে বাধ্য না, ও 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে বাধ্য থাকে। এটা হচ্ছে মেইন প্রফিট। এবং মেইন প্রফিটের মামলা তোমাকে যখন রিকভারি অফ পজিশনের মামলা করবা তখনই একসাথে করে দিতে হবে, মেইন প্রফিটের রিলিফটা লিখে দিতে হবে যে আমি মেইন প্রফিট চাই। আর স্যার যদি যে করে উনি যদি কোনো ইমপ্রুভমেন্ট করে ওইটার জন্য জানি কি বললেন? আরে বাবা, ও যদি কোনো ইমপ্রুভমেন্ট করে সেটার জন্য তো এক্সট্রা ইনকাম হয়েছে তার। জমিতে মনে করো তোমার জমি বানজার পড়েছিল, সে সার ফার দিয়ে ইনকাম করেছে, ইনকাম হয়ে গেছে এখন 3 লাখ টাকা বছরে। এখন 3 লাখ টাকা করে বছর ইনকাম হলে কি হবে, তুমি তো লস করছো 1 লাখ টাকা এভারেজে, কারণ তোমার কাছে থাকলে 1 লাখ টাকা ইনকাম করতে তুমি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। অ্যাপ্লাই কমন সেন্স।